পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণায় সরকারের সায়। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে চায় জনগণ, নিজের কথা নয় দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রুটিন প্রক্রিয়ায় সরানো হয়েছে ডিবি প্রধানকে। এবং মূল্য পরিশোধের 1 দশকেও প্লট বুঝিয়ে দিচ্ছে না গৃহায়ণ কর্তৃপক্ষ। সর্বস্ব হারিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন কুষ্টিয়ার গ্রাহকেরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারত পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাংলাদেশ। সঙ্গত কারণেই ভারতের মতো পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। এলডিজি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং ও উন্নত দেশের আদলে দেশের বাণিজ্য স্বার্থ দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হয়। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত। আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে যাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসেছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব। ব্রিফিং এ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন বিদেশি সহায়তা নিয়ে। তিনি জানান, ভিয়েতনামে ট্যাক্স জিডিপির অনুপাত 19%, ভুটানে 11 থেকে 13% এবং কম্বোডিয়ায় 15%, কিন্তু বাংলাদেশে এখনো 6 থেকে 7%। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না বলেও জানান তিনি। এইটা আসলে আমরা অলস হয়ে যাই। এইটা আসলে কেন? আমরা তো সহজ মানি পাওয়া যাচ্ছে, নিজেদের ডোমেস্টিক রিসোর্স আমরা মোবিলাইজ করি না। সে 2010 সাল থেকে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 10% থেকে এসে এখন 6% নেমেছে। আমাদের যদি ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা বাড়াতে পারি, আমাদের এর প্রয়োজনীয় হবে না। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে জানিয়ে তিনি আরো বলেন, অনেক দেশই নানা ধরনের সুবিধা দেওয়ার কথা বলছে, তাই এলডিজি উত্তরণে কোনো বাধা নেই বলেও জানান তিনি। এইগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে, আমরা নিজেরাই দেখছেন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের ঘোষণাকে স্বীকৃতি দিল সরকার। বিকেলে এক ব্রিফিংয়ে 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন লিটারে 189 টাকা আর খোলা তেলে 12 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। যদিও সরকারি ঘোষণার আগেই বাজারে বেড়ে যায় সয়াবিনের দাম। হুটহাট তেলের দাম বৃদ্ধিতে সিন্ডিকেট ও সরকারি তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদের আগে গত 27 মার্চ খুলাও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। অনেক দর কষাকষি হলেও সরকার কোনো রকম সিদ্ধান্ত দেওয়ার আগেই 13 এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা, যা পরদিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে। ফলে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে হয়েছে 169 টাকা। 4-5টা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। এখন দাম বাড়াইছে, এখন সার্ভে মার্কেটে বাড়তি রেটে কিনুম, আমরা বাড়তি রেটে বিক্রি করুম, কিন্তু তেল তো আমাদের পাইতে হবো, কিন্তু তেল আমরা পাইতেছি না। বলে ডিউ দেয় না, ডিউ করলে মাল দেয় না, কোম্পানি দিচ্ছে না, তারা তেল দাম বাড়াচ্ছে। এখন বাড়তি দাম বাড়ার পর যদি অ্যাভেলেবেল হয় তাও তো ভালো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। নতুন করে দাম বাড়ানোয় বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা জানা নেই কারো। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের বাজার অস্থির করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা যে যখনই থাকে ক্ষমতায়, তারা ওই সাধারণ জনগণের কথা চিন্তা করে না। শুধু তেল না, আপনি দেখেন কোনো জিনিস খালি একটু ব্যবসা যদি বলে এটা বাড়াবে, তা বেড়ে যায়। সাধারণ মানুষ আমরা ভোগান্তির মধ্যে আছি, কারোর তো কিছু বলার নাই। ঈদের পর থেকে এখন পর্যন্ত আমরা 5 লিটার কোনো তেল পাচ্ছি না।
2 লিটার 1 লিটার মাঝে মাঝে দেয়, এগুলা দিয়ে কোনো রকম আমরা চালাচ্ছি। এদিকে ব্যবসায়ীদের চাওয়াকে বৈধতা দিলেও সরকারও সচিবালয় সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করে দেয়া হয়। বাজারের তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, আর আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এর আগে গত বছরের 9 ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ টানতে সরকারের প্রচেষ্টা অব্যাহত। কয়েকদিন আগে শেষ হলো বিনিয়োগ সম্মেলন। এর রেশ কাটতে না কাটতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার। এতে দেশের জিডিপিতে যেমন প্রভাব পড়বে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীও বিকল্প বাজারে ঝুঁকতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। আইএমএফের শর্ত প্রতিপালন নয়, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। একদিকে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা, অন্যদিকে আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত প্রতিপালন। অহিনকুল সংকটে এখন অন্তর্বর্তী সরকার। ধীরগতির অর্থনীতি, ব্যাংক ঋণের চড়া সুদ, উচ্চ মূল্যস্ফীতি আর রাজনৈতিক অনিশ্চয়তার দোলাচলের মধ্যেই নতুন কারখানায় বাড়ানো হলো গ্যাসের দাম। গ্যাসের দাম নির্ধারণের এই প্রক্রিয়া শিল্পের রীতিমতো বৈষম্য। একই খাতে ব্যবসারত পুরনো কারখানা কম দামে গ্যাস পাবে, আর নতুনদের দিতে হবে বাড়তি দাম। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে নতুন কারখানা। এখন যেটা দেখা গেল যে 1/3 বৃদ্ধির প্রস্তাব দিয়েছে আসলে বিআরসি। আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত ছিল জ্বালানিতে ভর্তুকি কমানো। শর্তের অংশ হিসেবে রোববার নতুন কারখানার জন্য গ্যাসের দাম বাড়িয়েছে 33%। অনুমোদিত সক্ষমতার অর্ধেক বেশি ব্যবহারে গুনতে হবে আরও বাড়তি দাম। এতে বিদেশি বিনিয়োগ তৃতীয় বাজারে চলে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। সরকার এক ঘটা করে যে একটা বিনিয়োগ সম্মেলন করলো এবং সবাইকে বিনিয়োগের জন্য আহ্বান জানালো। এখন এই যে এত পরিমাণে যদি গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই যারা বিদেশি বিনিয়োগকারী তারা চিন্তা করবেন যে না, বাংলাদেশে না এসে ভিয়েতনামে যাওয়াটাই ভালো। এমনিতেই আমাদের খরচ বেশি বিনিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন রকমের অভিযোগ আছে, যেমন ঘুষ দুর্নীতি, এগুলো তো আছেই, ব্যুরোক্রেটিক হার্ডেল আছে। তো এখন এর মধ্যে এই যে হঠাৎ করে যে এইভাবে গ্যাসের দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু দেশি দুটো বিনিয়োগের জন্যই অত্যন্ত অস্বস্তিদায়ক এবং হতাশার। রপ্তানিমুখী ও অভ্যন্তরীণ সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা কমে যাবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়ে যাবে মূল্যস্ফীতি, বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও। ফলে সার্বিক অর্থনীতিতেই পড়বে বিরূপ প্রভাব। তাই এই দাম পুনর্বিবেচনার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিনিয়োগের সুরক্ষার বা নতুন বিনিয়োগ আকর্ষণের মূল জায়গাটা হচ্ছে জ্বালানির দামটা স্থিতিশীল রাখা এবং হঠাৎ করে অযৌক্তিকভাবে এত বিপুল পরিমাণে দাম না বাড়ানো। তো এই বিষয়টা আমি মনে করি সরকারের চিন্তা করা উচিত এবং বিআরসি যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই অবিলম্বে সেটাকে বাতিল করা উচিত এবং এখন কোনোভাবেই আসলে গ্যাসের দাম বাড়ানো যাবে না। এই মুহূর্তে আইএমএফের ঋণ নয়, বিদেশি বিনিয়োগ বাড়ানোই প্রধান কাজ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। অর্থনীতির বিবেচনায় আমি মনে করি যে আসলে যারা ঋণদান সংস্থা, তো তারা কি বললো না বললো সেটা না শুনে আসলে আমাদের নিজেদের কি সেভ করতে হবে, নিজেদের বিনিয়োগের সুরক্ষা নিজেদেরকে দিতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা 2 মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিকী ওরফে শফিক আহমেদ সিদ্দিকী, মাতা রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা, রোড নাম্বার 71 গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাযজ্ঞের 3 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে হাজির করা হয় পুলিশের 3 সদস্যকে। শুনানিতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে গণহত্যার মামলায় অস্ত্রধারী যুবলীগ ক্যাডারকে আদালতে হাজির করার আবেদন করা হয়, যা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারব। চট্টগ্রামে 7 জন শহীদ হয়েছিলেন, সেই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। অপহরণের পর গুম করে আয়না ঘরে আটক, নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2টো মামলায়, ঢাকা 2টো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর পেয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। পুলিশ আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে নিয়ে আসবো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর থাকার কথা বলেছে জনগণ, নিজের কথা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ডিবির প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনাকে আটক এবং পরবর্তীতে ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে নানান তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ডিবি প্রধানের পদ থেকে বদলিতে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নরমাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। সুনামগঞ্জে সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এটি তার কথা নয়, জনগণের কথা। এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে রাঘব বোয়াল কাউকেই ছাড়া হচ্ছে না। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 10 বছর আগে পরিশোধ করা হয়েছে প্লটের মূল্য, এরপরও প্লট বুঝিয়ে দেয়া নিয়ে নানান টাল বাহানা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়া অফিস। মাসের পর মাস, বছরের পর বছর গৃহায়ণ অফিসে ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না ভুক্তভোগীদের। অনেকে আবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় নতুন ম্যাপ তৈরির অজুহাত দেখাচ্ছেন গৃহায়ণ কর্মকর্তারা। কুষ্টিয়া থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। 2015 সালে কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্যায়ে 280টি প্লট বরাদ্দের নোটিশ জারি করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এক টুকরো জমির স্বপ্ন পূরণের জন্য কেউ ব্যবসার মূলধন তুলে নিয়ে, কেউ উচ্চ সুদের ঋণ নিয়ে, কেউ আবার স্বর্ণালংকার বিক্রি করে মূল্য পরিশোধের 10 বছর পরও প্লট বুঝিয়ে দেওয়া হয়নি।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সরকারি দপ্তরে ঘুরেও কোনো লাভ হয়নি ভুক্তভোগীদের। 6 মাসের মধ্যে আমাদের নিয়ম আছে বোঝাই দেওয়া প্লটটা, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে তারপরে আমাদের আজ 10 বছর হচ্ছে আমাদের প্লটটা বোঝাই দেয়নি। ম্যাপ তৈরির কথা বলে বারবার সময় পিছিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকরা প্লট বুঝে পাওয়ার আশায় বারবার অফিসে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। সবশেষ মঙ্গলবার সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কুষ্টিয়া অফিসে স্মারকলিপি জমা দেন হয়রানির শিকার গ্রাহকরা। 4টে ম্যাপ বাতিল হওয়ার পরে নতুন করে আবার ম্যাপ তৈরি হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মনে হয় আজকে 2 মাস ঘোরাচ্ছে। কবে হবে এটা আমরা অনিশ্চিত। আদালতের রায় পাওয়ার পরেও তারা আমার প্লটকে বোঝাই দিতে চাচ্ছে না। ইদানিং আবার বলতেছে যে আমাদের লেআউট প্ল্যান তৈরি করতেছি। নোটিশ জারির 6 মাসের মধ্যে দলিল সম্পাদন সহ প্লট রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও 10 বছরেও প্লট বুঝিয়ে দিতে পারেনি গৃহায়ণ কর্তৃপক্ষ। স্বপ্ন পূরণের আশায় সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে। বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকায় আমি এই 10 বছর এই হাউজিং অফিসে ঘুরছি, আমার সেই জমি বুঝে দেয় না। জাতীয় গৃহণ কর্তৃপক্ষ চেয়ারম্যান স্যারকে বলি আমাদের এই প্লটটা বাস্তবায়ন করার, অতি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। প্রকল্পের নতুন ম্যাপ তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু করার কথা জানালেন এই কর্মকর্তা। আগে তো আমাদের যে নকশা, সেখানে তো এই অডিটোরিয়াম ছিল না, সেখানে মসজিদ ছিল না, এটা তো আপনারা জানেনই, ভালো করে জানার কথা। হ্যাঁ, তো সেটা বাদ দিয়ে আমাদের নতুন করে নকশা দিতেই হবে। নতুন করে নকশা ছাড়া আমরা বড় আর প্লট বুঝিয়ে দিতে পারবো? আমার পক্ষ থেকে, আমার অফিসের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, অবহেলা নেই। আর আশ্বাস নয়, প্রকৃত মালিকদের দ্রুততম সময়ের মধ্যে প্লট বুঝিয়ে দেবে গৃহায়ণ কর্তৃপক্ষ, এমন দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। আরপিও সংশোধন সহ দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ চলতি মাসের মধ্যে সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে উপদেষ্টা কমিটির সুপারিশ পাওয়া যাবে 20 এপ্রিল। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এমআর আসাদের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় বিজি প্রেস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং এর সময়সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে সে অনুযায়ী আমাদেরকে, আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। নির্বাচনের দায়িত্বটা তো আমাদের। এখন একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি, সেই জন্যই এই প্রস্তুতিগুলো নেওয়া। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের চাওয়া সুপারিশ চলতি মাসের মধ্যেই দেয়া হবে। প্রবাসীদের ভোটদানের পদ্ধতি বিষয়ে 20 এপ্রিল সুপারিশ জমা দেবে উপদেষ্টা কমিটি। আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আমরা ওটা গুছিয়াচ্ছি এবং গুছিয়ে আমরা বলেছি আমরা যে 30 এপ্রিলের ভিতরে আমরা মতামত দেব। 3টা পদ্ধতি নিয়ে 3টা টিম কাজ করবে এবং 20 তারিখে তারা দে আর এক্সপেক্টেড টু গিভ দ্য প্রেজেন্টেশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা এখনো বাড়ানো হয়নি বলেও জানান আখতার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত 20 এপ্রিল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় অবরুদ্ধ গাজায় 24 ঘন্টায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 51,000 ছাড়িয়ে গেছে প্রাণহানি। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও অবরুদ্ধ গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরো 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গত 18 মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে 1006 শতাধিক ফিলিস্তিনির, আর 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। এর আগে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় বসবে নেতানিয়াহু প্রশাসন।
গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন সামরিক বাহিনী আইডিএফ-এর ১৫০০ সেনা সদস্য। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান। এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এরই মধ্যে এই ইস্যুতে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহের শেষে ওমানে। জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উয়ংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নাম। আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দেশটিতে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে মিরপুর বিসিবির কার্যালয়ে উপস্থিত হন দুদকের ৩ সদস্যের একটি বিশেষ দল। বিপিএলে টিকিট বিক্রির অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান পরিচালনা করেছেন তারা। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। জানান, বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে 3rd ডিভিশন কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে। পাশাপাশি মুজিব বর্ষে 7 কোটি টাকা খরচ হলেও 25 কোটি দেখানোর অভিযোগ উঠেছে। বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম। এরকম ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব অ্যাপ্লাই করেছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণায় সরকারের সায়। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে চায় জনগণ, নিজের কথা নয় এ দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রুটিন প্রক্রিয়ায় সরানো হয়েছে ডিবি প্রধানকে। এবং মূল্য পরিশোধের 1 দশকেও প্লট বুঝিয়ে দিচ্ছে না গৃহায়ণ কর্তৃপক্ষ। সর্বস্ব হারিয়ে মানবতার জীবন কাটাচ্ছেন কুষ্টিয়ার গ্রাহকেরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।